বাংলা ভাষা ও সাহিত্যের পক্ষ থেকে আমার সমস্ত ছাত্রছাত্রীদের অভিনন্দন রইল। আজকে আমরা অষ্টম শ্রেণীর একটি প্রবন্ধ নিয়ে আলোচনা করব, যেটি লিখেছেন আমাদের প্রিয় বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। গাছের কথা, এটা নিয়ে আজকে আমরা লাইন টু লাইন এবং সহজ সরলভাবে আলোচনা করার চেষ্টা করব। তাহলে আগে একটু বলে দিই যে আসলে গাছের কথা ব্যাপারটা জগদীশচন্দ্র বসু তার এই প্রবন্ধের মধ্যে কি বোঝাতে চেয়েছেন। অ্যাকচুয়ালি জগদীশচন্দ্র বসু তার গাছের কথা প্রবন্ধের মধ্যে বোঝাতে চেয়েছেন যে উদ্ভিদরা এবং মানুষ, এই উদ্ভিদ ও মানুষের জীবনের মধ্যে যে কোনো রকম পার্থক্য নেই, প্রায় ধরতে গেলে বেশিরভাগটাই একই রকম। এরাও মানুষের মধ্যে যে চারিত্রিক গুণাবলী আছে, উদ্ভিদের মধ্যেও কিন্তু সেই চারিত্রিক গুণাবলী লক্ষ্য করা যায়। এবং উদ্ভিদেরা যেমন তার চারা গাছকে বা তার বীজকে যেরকমভাবে সুপ্ত অবস্থায় রাখে, নিরাপদ অবস্থায় রাখে এবং ধীরে ধীরে সেখান থেকে অনুকূল পরিবেশে যখন চারা জন্মায়, ঠিক এরকমই যেমনটা একজন মানুষ তার সন্তানকে করে থাকে বা লালন পালন করে থাকে বা জন্ম দিয়ে থাকে। অর্থাৎ আমরা বলতে গেলে উদ্ভিদের জীবন এবং মানুষের জীবন কিন্তু প্রায় একই রকম, এখানে তিনি তার গাছের কথার মধ্যে বর্ণনা করেছেন। এছাড়া এই প্রবন্ধের মধ্যে আছে যে লেখক যখন এই যে প্রকৃতিকে ভালোবাসতে শিখেছেন, কিন্তু তার এই যবে থেকে তিনি প্রকৃতিকে ভালোবাসতে শিখেছেন তবে থেকে কিন্তু গাছের প্রতি তার অন্যরকম একটা চিন্তা ধারণা চলে আসছে। এর সঙ্গে আছে গাছেরা কিভাবে বংশ বিস্তার করে বা তাদের বীজ কিভাবে ছড়িয়ে পড়ে, সেগুলির মধ্যেও কিন্তু সেগুলি সম্পর্কেও তিনি এই প্রবন্ধের মধ্যে বর্ণনা করেছেন। তাহলে আজকে আমরা এই প্রবন্ধটা শুরু করার আগে আমাদের কিন্তু নিজেদের টেক্সট বইটা নিতে হবে এবং সেটা লাইন টু লাইন কিন্তু আমি সহজ সরলভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তাহলে আমরা শুরু করতে পারি। দেখো, প্রথমে লিখেছে, আগে যখন একা মাঠে কিংবা পাহাড়ে বেড়াইতে যাইতাম তখন সব খালি খালি লাগিত। তারপর গাছ পাখি কীট পতঙ্গ দিগকে ভালোবাসতে শিখিয়াছি, সে অবধি তাদের অনেক কথা বুঝিতে পারি, আগে যাহা পারিতাম না। তাহলে জবের থেকে এখানে লেখক বলতে যাচ্ছে যে এমন একটা সময় ছিল যখন তিনি পাহাড়ে কিংবা যেখানে হোক বেড়াতে যেতেন, মাঠে বেড়াতে যেতেন, সেখানে কিন্তু বেশিরভাগটাই খালি খালি লাগতো। এখন খালি খালি লাগা ব্যাপারটা বলতে কি, খালি খালি মানে ব্যাপারটা হচ্ছে যে তিনি সেখান থেকে কোনো আনন্দের বা মজার উৎস খুঁজে পেতেন না, তাই এখানে তিনি খালি খালি ব্যাপারটা বলেছেন। কিন্তু তার পরবর্তীকালে যখন তিনি কীট পতঙ্গ গাছ পাখি ইত্যাদিকে ভালোবাসতে শিখেছেন, তখন থেকেই তিনি কিন্তু এই প্রকৃতির সঙ্গে লেখকের কিন্তু একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল। কারণ পরিবেশের মধ্যেই কিন্তু উদ্ভিদ প্রাণী সমস্ত কিন্তু বর্তমান থাকে। তাহলে জবের থেকে এই গাছ পাখি কীট পতঙ্গের ভালোবাসতে শিখেছেন, তবে থেকেই তিনি কিন্তু এই যে একা একা বা খালি খালি থাকা ভাবটা কেটে গেছে তার। এই যে গাছগুলো কোনো কথা বলে না, ইহাদের যে আবার একটা জীবন আছে, আমাদের মতো আহার করে দিন দিন বাড়ে, আগে এসব কিছুই জানিতাম না, এখন বুঝিতে পারিতেছি। এখন ইহাদের মধ্যেও আমাদের মতো অভাব দুঃখ কষ্ট দেখিতে পাই। জীবন ধারণ করিবার ইহাদিগকে সর্বদা ব্যস্ত থাকিতে হয়, কষ্টে পড়িয়া ইহারা কেহ কেহ চুরি ডাকাতি করে। মানুষের মধ্যে যেরূপ সদ্গুণ আছে, ইহাদের মধ্যেও তার কিছু কিছু দেখা যায়। এই তোমরা বলতেই পারো, এখানে বলার আগে আমি আরেকটা একটু বুঝিয়ে দিই। এই ব্যাপারটা হচ্ছে যে মানুষের সঙ্গে ওই যে গাছেদের একটা যেন একদম সেম টু সেম একই রকম সম্পর্ক আছে। সেটা কিন্তু তিনি ধীরে ধীরে, লেখক কিন্তু ধীরে ধীরে বুঝতে পেরেছেন যে বৃক্ষ এর মধ্যে যে সমস্ত সদ্গুণ, মানুষের মধ্যে যে সমস্ত সদ্গুণ, সেগুলো বৃক্ষের মধ্যেও বর্তমান থাকে, এগুলো কিন্তু তিনি বুঝতে পেরেছেন। এখানে বলেছে না যে কষ্টে পড়িয়ে ইয়াদের মধ্যেও কেউ কেউ চুরি ডাকাতি করে, এগুলিকে গাছেরা কিভাবে
কিভাবে চুরি ডাকাতি করে সেটাকে কিন্তু তোমাকে বুঝতে হবে। গাছেরা চুরি ডাকাতি করে বলতে বোঝানো হয়েছে কিন্তু গাছেদের শিকড়গুলি যখন এক জায়গার থেকে অন্য জায়গায় অন্যত্র চলে যায়, সেখান থেকে অন্য গাছের কিন্তু যে খাদ্যের রসদ কিন্তু তারা কিন্তু সংগ্রহ করতে পারে। এই ব্যবস্থাকে কিন্তু হয়তো চুরি বলেছে। অথবা যে এক গাছের উপর যখন আর এক গাছের তার শাখা প্রশাখা বিস্তার করে, যে স্থানের যে স্থান ভাগটা, এই ব্যাপারটাকেও কিন্তু হয়তো লেখক চুরি ব্যাপারটা বলতে চেয়েছেন। মানুষের মধ্যে যেরূপ সদ্গুণ আছে ইহাদের মধ্যে তার কিছু কিছু দেখা যায়। বৃক্ষদের মধ্যে একে অন্যকে সাহায্য করিতে দেখা যায়, ইহাদের মধ্যে একের সহিত অপরের বন্ধুত্ব হয়। তারপর মানুষের সর্বোচ্চ গুণ যে স্বার্থতায় গাছেও তা দেখা যায়। মা নিজের জীবন দিয়া সন্তানের জীবন রক্ষা করে, সন্তানের জন্য জীবন দান উদ্ভিদের সচরাচর দেখা যায়। গাছের জীবন মানুষের জীবনের ছায়ামাত্র, ক্রমে এসব কথা তোমাদিগকে বলিব। তাহলে গাছের জীবন যে মানুষের জীবনের ছায়ামাত্র, এটার ব্যাপারটা কি? অর্থাৎ লেখক এখানে বোঝাতে চেয়েছেন যে গাছের একজন মানুষের জীবন যেরকম বর্তমান, ঠিক গাছেদের জীবনও কিন্তু সেরকম অনেকটা। এখানে তুমি বলতে পারো যে গাছেদের মধ্যে যেমন ধরো সদ্গুণ থাকে, পর উপকার থাকে, এমনকি চুরি করাও থাকে, এগুলিও যেমন বলতে পারো। আবার বলতে পারো যে গাছে যেমন তার সন্তানকে লালন পালন করে থাকে, সেটাও বলতে পারো। অন্যকে সাহায্য দান করে, সেটাও বলতে পারো। ঠিক বলতে পারো যে মানুষের জীবন এবং গাছের জীবন কিন্তু প্রায় একই রকম। তাই লেখক এখানে বোঝাতে চেয়েছেন যে মানুষের জীবনের ছায়ামাত্রই হচ্ছে এই উদ্ভিদ। অর্থাৎ মানুষের জীবনের যা যেরকম গুণ বা বৈশিষ্ট্য বা যাই হোক না কেন থাকে, সেটা কিন্তু গাছেদের মধ্যেও লক্ষ্য করা যায়। তোমরা শুষ্ক গাছের ডাল সকলেই দেখিয়াছ। মনে করো কোনো গাছের তলাতে বসিয়াছ, ঘন সবুজ পাতায় গাছটি ঢাকা, ছায়াতে তুমি বসিয়াছ। গাছের নিচে একপাশে একখানি শুষ্ক ডাল পড়িয়া আছে। একসময় ওই ডালে কত পাতা ছিল, এখন সব শুকাইয়া গিয়াছে, আর ডালের গোড়ায় উই ধরিয়া আছে। আর কিছুকাল পরে ইহার চিহ্ন থাকিবে না। আচ্ছা বলো তো, এই গাছ আর মরার ডালের প্রভেদ কি? গাছটি বাড়িতেছে আর মরা ডালটি ক্ষয় হইয়া যাইতেছে। একটিতে জীবন আছে আর অন্যটিতে জীবন নেই। যাহা জীবিত তাহা ক্রমশ বাড়িতে থাকে। জীবিতের আরেকটি লক্ষণ এই যে তাহার গতি আছে, অর্থাৎ তাহারা নড়াচড়া করে। এখানে লেখক বোঝাতে চেয়েছেন যে মানুষের যেমন মানুষ মরে গেলে তার কিন্তু শরীরে কোনো গুরুত্ব থাকে না, ঠিক তেমনি একটা বৃক্ষেরও তিনি সেই একটা তুলনা করেছেন। অর্থাৎ একটা শুষ্ক ডাল, সেটা কিন্তু মাটিতে পড়ে থাকলে সেটা ধীরে ধীরে উই পোকা হবে, সেটা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে একদিন কিন্তু হয়তো মাটির সঙ্গে মিশে যাবে। ঠিক মানুষের জীবনটা যেরকম হয়, তাহলে একটা মৃত গাছের ডাল আর একটা শুকনো আর সতেজ গাছের ডাল, কিন্তু প্রাণ আছে যে গাছের ডালে, তার পার্থক্যটা নিশ্চয়ই বোঝা গেল যে শুকনো গাছের ডালে কিন্তু পাতা হয় না, ফুল হয় না, এবং তার মধ্যে কোনো প্রাণ নেই। কিন্তু একটা জীবিত যে গাছের ডাল আছে তাতে পাতা, ফুল সমস্ত কিছুই হয়ে থাকে। অর্থাৎ একটি জীবন আছে আর একটা অন্যতে জীবন নেই। তাহা যার জীবন আছে সে ক্রমশ বেড়ে উঠতে থাকবে। তাহলে জীবনের আর একটা লক্ষণ হচ্ছে অর্থাৎ গতি বা নাড়াচড়া করা। অর্থাৎ যে জীবন আছে, যার জীবন আছে সে কিন্তু নড়াচড়া করবে, তার গতি আছে। এখান থেকে প্রশ্নটা কি হতে পারে যে মরা ডাল আর হচ্ছে তোমার মরা ডাল এবং জীবিত ডালের মধ্যে পার্থক্যটা কি, লেখক এখানে কি বোঝাতে চেয়েছেন? অর্থাৎ এখানে তুমি যাই পয়েন্ট তোলা না কেন, তোমাকে কিন্তু একটা পয়েন্ট তুলতেই হবে, সেটা হচ্ছে যে মানুষের জীবন, অর্থাৎ মানুষ মৃত্যুর পর তার যে জীবনের কোনো দাম থাকে না, ঠিক তেমনি একটা গাছের ডাল যখন শুকিয়ে যায় বা মরে যায়, তা সেটাও কিন্তু একই রকম কিন্তু হয়ে থাকে। সেই গাছের ডালে কখনো কিন্তু পাতা বা ফুল গজায় না, সেটা আস্তে আস্তে মাটিতে শুকাতে শুকাতে উই পোকায় ধরবে, আস্তে আস্তে কিন্তু মাটির সঙ্গে মিশে বিলীন হয়ে যাবে। কিন্তু অর্থাৎ যার জীবন আছে, তার গতি আছে, তার নড়াচড়া আছে, অর্থাৎ নড়াচড়া করে। অবশ্য গাছের গতি হঠাৎ দেখা যায় না। লতা যেমন করিয়া ঘুরিয়া ঘুরিয়া গাছকে জড়াইয়া ধরে
দেখিয়াছে। তাহলে গাছের যে গতি সেটা কিন্তু ঝপ করে দেখা যায় না, এটা ধীরে ধীরে হয় এবং সেটা খুব ধীরে ধীরে হওয়ার জন্য কিন্তু আমাদের কিন্তু অতটা চোখে পড়ে না। জীবিত বস্তুতে গতি দেখা যায়, জীবিত বস্তু বাড়িয়া থাকে, কেবল ডিমে জীবনের কোনো চিহ্ন দেখা যায় না। ডিমে জীবন ঘুমাইয়া থাকে, উত্তাপ পাইলে ডিম হইতে পাখির ছানা জন্মলাভ করে। বীজগুলি যেন গাছের ডিম, বীজের মধ্যে এরূপ গাছের শিশু ঘুমাইয়া থাকে। মাটি উত্তাপ ও জল পাইলে বীজ হইতে বৃক্ষ শিশুর জন্ম নেয়। অর্থাৎ এখানে একটা জীবন ধারণের একটা কথা বলা হয়েছে বা একটা বংশগতির কথা বলা হয়েছে। একটা ডিমের মধ্যে যেমন একটা প্রাণ লুকানো থাকে, সেটা পরিবেশ অনুকূল পরিবেশের সাপেক্ষে কিন্তু সেই ডিমের থেকে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু শিশু বা পাখির ছানা জন্মগ্রহণ করে। ঠিক তেমনি একটা বীজের মধ্যে কিন্তু সুপ্ত অবস্থায় কিন্তু গাছের বীজ লুকানো থাকে, গাছের যে প্রাণ সেটা লুকানো থাকে। ওই গাছের বীজকে তুমি গাছের ডিম বলতে পারো, এবং সেই ডিমের মধ্যে কিন্তু সুপ্ত অবস্থায় কিন্তু গাছের যে চারা লুকানো থাকে, সেটা আলো, তাপ এবং মাটির সংস্পর্শে বা পরিবেশের আনুকূল্য পেয়ে কিন্তু ধীরে ধীরে বীজ থেকে কিন্তু চারা গাছ জন্মায়। অর্থাৎ একটা প্রাণীর সঙ্গে একটা উদ্ভিদের কিন্তু একই রকম কিন্তু বংশগতির ধারা লক্ষ্য করা যায়। পাখির ডিম থেকে যেমন ধীরে ধীরে পাখির ছানা জন্মলাভ করে, ঠিক তেমনি একটা গাছের বীজ থেকে কিন্তু ধীরে ধীরে অনুকূল পরিবেশের সাপেক্ষে কিন্তু চারা গাছ জন্মগ্রহণ করে থাকে। অর্থাৎ পাখির জীবনযাপন, অর্থাৎ একটা প্রাণীর জীবন ধারণ বা বংশগতির সঙ্গে কিন্তু একটা উদ্ভিদের বংশগতি কিন্তু প্রায় অনেকটাই কিন্তু মিল লক্ষ্য করা যায়। বীজের মধ্যে একটা কঠিন ঢাকনা, তার মধ্যে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। বীজের আকার নানা রকম, কোনোটি অতি ছোট, কোনোটি বড়। বীজ দেখিয়া গাছ কত বড় হইবে বলা যায় না। অতি প্রকাণ্ড বট গাছ সরিষা অপেক্ষা ছোট বীজ হইতে জন্মে। কে মনে করিতে পারে এত বড় গাছটা এই ক্ষুদ্র সরিষার মধ্যে লুকাইয়া আছে? তো আচ্ছা, এখান থেকে তাহলে একটু বুঝিয়ে দিই। তাহলে ব্যাপারটা হচ্ছে, তাহলে বীজের উপরে কিন্তু কঠিন ঢাকনা থাকে, আর সেই কঠিন ঢাকনার মধ্যে অর্থাৎ আবরণের মধ্যে, শক্ত আবরণ বা খোলকের মধ্যে কিন্তু বৃক্ষ শিশু কিন্তু লুকানো থাকে, এবং সেটার থেকে কিন্তু ধীরে ধীরে কিন্তু ওই বললাম অনুকূল পরিবেশের সাপেক্ষে কিন্তু সেই বীজ থেকে কিন্তু আস্তে আস্তে বা ধীরে ধীরে কিন্তু বৃক্ষ শিশুর জন্মগ্রহণ করে থাকে। এবার লেখক বোঝাতে চেয়েছেন যে একটা বীজের আকার দেখে বোঝা যাবে না যে গাছটা কত বড় হবে। একটা বট গাছের বীজ কিন্তু একটা সর্ষের দানার মতো, সেটাকে দেখে কিন্তু বোঝা যায় না যে এই সর্ষের দানা থেকে কিন্তু এত বিশাল বড় কিন্তু একটা বট গাছ জন্মগ্রহণ করবে। তাহলে বীজের আকার কিন্তু আকারের উপর নির্ভর করে না একটা গাছ কতটা বড় হবে। তোমরা হয়তো কৃষক দিগকে ধানের বীজ খেতে ছড়াইতে দেখিয়াছ, কিন্তু যত গাছপালা বন জঙ্গল দেখো, তাহার অনেকেরই বীজ মানুষ ছড়ায় নাই। নানা উপায়ে গাছের বীজ ছড়িয়া যায়। পাখিরা ফল খাইয়া দূর দেশে বীজ লইয়া যায়। এই এক প্রকারের জনমানব শূন্য দ্বীপে গাছ জন্মিয়া থাকে। ইয়া ছাড়া অনেক বীজ বাতাসে উড়িয়া অনেক দূর দেশে ছড়াইয়া পড়ে। শিমুল গাছ অনেকেই দেখিয়াছ, শিমুল ফল যখন রোদ্দে ফাটিয়া যায়, তখন তাহার মধ্য হইতে বীজ তুলার সঙ্গে উড়িতে থাকে। ছেলেবেলায় আমরা এই সকল বীজ ধরিবার জন্য ছুটিতাম। হাত বাড়াইয়া ধরিতে গেলেই বাতাস তুলার সহিত বীজকে অনেক উপরে লইয়া যাইত। এই প্রকারে দিন রাত্রি দেশ দেশান্তরে বীজ ছড়াইয়া পড়িতেছে। তাহলে আসলে বংশ বিস্তার করার প্রক্রিয়াটা এখানে বুঝিয়েছেন। অর্থাৎ গাছেরদের বীজ থেকে কিভাবে উদ্ভিদ জন্মগ্রহণ করে বা বৃক্ষ শিশুর জন্মগ্রহণ করে, বা বীজ থেকে কি করে চারা গাছ জন্মলাভ করে, কোন কোন প্রক্রিয়ার মাধ্যমে, সেখানে কিন্তু এখানে লেখক বুঝিয়ে দিয়েছেন। প্রথমটা বলেছে যে কৃষকেরা যে মাঠে ফলন ফলায়, সেখানে কিন্তু তারা হাত দিয়ে কিন্তু শস্যের বীজগুলি ছড়িয়ে থাকে। সে ধান বলো, গম বলো, যাই বলো না কেন, সেটা কিন্তু হাত দিয়ে ছড়িয়ে থাকে, এবং সেখানে কিন্তু সেখান থেকে কিন্তু বীজ থেকে কিন্তু চারা গাছ জন্মগ্রহণ করে থাকে। কিছু কিছু এছাড়াও কিন্তু
পাখিরা কিন্তু পাকা ফল খেয়ে থাকে এবং সেই ফল মুখে করে নিয়ে কিন্তু তারা অনেক দূরে কিন্তু তারা সেই বীজ নিয়ে কিন্তু ফেলে। সেখানে কিন্তু এখানে হয়তো দেশ দেশান্তরেও হতে পারে বা কোনো শূন্য স্থানেও কিন্তু বীজ থেকে কিন্তু চারা গাছের জন্মগ্রহণ করে থাকে। আচ্ছা, আর একটা কি না, শিমুল গাছের ফল যখন রোদে ফেটে যায় তখন সেই ফলটা কি হয়, তুলোর সঙ্গে কিন্তু বাতাসে উড়তে থাকে। তোমরা অনেকেই হয়তো দেখেছো এটা, এবং সেটা এইভাবে কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়তে পড়তে কিন্তু তুলো গাছের জন্ম হয়ে থাকে। তাহলে বীজ থেকে যে চারা গাছের জন্ম হয় সেটা কিন্তু বিভিন্ন উপায়ে হতে পারে। সেটা মানুষের মাধ্যমেও হতে পারে, বাতাসের মাধ্যমেও হতে পারে, অথবা পাখিদের ফল খাওয়ার মাধ্যমেও হতে পারে। পরীক্ষায় এরকমভাবে প্রশ্ন করে যে বীজ থেকে যখন চারা গাছ জন্মগ্রহণ করে তাহলে এই যে বীজ ছড়িয়ে যাওয়ার বিভিন্ন পদ্ধতিগুলি বর্ণনা করে। তোমরা তখন এরকমভাবে লিখতে পারে যে বীজ ছড়িয়ে যাওয়ার বিভিন্ন পদ্ধতি বর্ণনা করেছেন। প্রথম হচ্ছে কৃষকরা তাদের মাঠে কিন্তু শস্য ছড়িয়ে থাকে এবং সেই শস্যের পরে কিন্তু চারাগাছ জন্মগ্রহণ করে। পাখিদের দ্বারাও কিন্তু বাহিত হয়ে থাকে বীজগুলি, সেখানে দূর দূরান্তে কিন্তু ছড়িয়ে পড়তে পারে। অথবা যে শিমুল ফল যখন রৌদ্রে ফেটে যায় এবং বাতাসে তাদের সেই ফলগুলো তুলোর সঙ্গে কিন্তু ভাসতে থাকে এবং উড়তে উড়তে যেখানে ইচ্ছা পড়ে যায়। এরকম পদ্ধতিগুলি কিন্তু লেখক বর্ণনা করেছেন, যেগুলি থেকে কিন্তু বীজ ছড়িয়ে যায় এবং সেখান থেকে কিন্তু চারা গাছের জন্ম হয়। প্রত্যেক বীজ হইতে গাছ জন্মিকে না কেহ বলিতে পারে না। হয়তো কঠিন পাথরের ওপর বীজ পড়িল, সেখানে তার অঙ্কুর বাহির হইতে পারিল না। অঙ্কুর বাহির হইবার জন্য জল, উত্তাপ ও মাটি চাই। তাহলে ওই যে বীজগুলি যে উড়ে গেল বা বীজগুলি যে ছড়িয়ে দেওয়া হলো বা পাখিরা গিয়ে ফল খেয়ে ফেললো, তাহলে প্রত্যেকটা বীজ থেকে কিন্তু চারা গাছ জন্মগ্রহণ করে না। তাহলে চারা গাছ জন্মগ্রহণ করার জন্য কিন্তু কিছু অনুকূল শর্তের প্রয়োজন আছে, যেগুলি পরিবেশের সাপেক্ষে কিন্তু বর্তমান হয়ে থাকে। তাহলে বীজ থেকে চারা গাছ জন্মগ্রহণ করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ তিনটে উপায় হলো হচ্ছে, বা তিনটি যে শর্ত, সেটা হচ্ছে উত্তাপ, জল আর মাটি। এই তিনটির একটাও যদি কম হয় তাহলে কিন্তু বীজ থেকে চারা গাছ জন্মগ্রহণ করবে না। তাহলে সেটা দেখা গেলো বীজটা উড়তে উড়তে কোনো পাথর, কংক্রিটের উপর গিয়ে পড়লো, সেখানে কিন্তু হয়তো উত্তাপটা পেল কিন্তু সেখানে মাটি বা জল না পাওয়ার জন্য কিন্তু বীজটা হলো না। তাহলে অথবা দেখা হলো কোনো জায়গায় জল বেশি রইলো কিন্তু বাকি দুটো পেলো না, তাহলে কিন্তু গাছ জন্মাবে না। তোমরা কিন্তু অনেকে জীবন বিজ্ঞানে কিছু একটা ওই ছোলা বা মটর দানা থেকে যে বিকারের মধ্যে তিনটে মটর দানার পরীক্ষা, সেটা হয়তো কখনো কখনো পড়ে থাকবে, যে তিনটে মটর দানা একটা জলের ভিতরে দেওয়া হলো, একটা মধ্যে এবং একটা উপরে। তাহলে যেটা জলের নিচে দেওয়া হলো সেই জলের নিচেরটা কিন্তু জল পেয়েছে, কিন্তু বাকি দুটো তারা কিন্তু শর্ত পায়নি, যার জন্য কিন্তু তারা কিন্তু বীজ থেকে চারা গাছ জন্মগ্রহণ করবে না। আর মধ্যেটা কিন্তু জল পেয়েছে, উত্তাপ পেয়েছে এবং তার যে অন্য শর্ত সেটাও সে পেয়েছে, যার ফলে কিন্তু এটা বীজ থেকে চারা গাছ জন্মগ্রহণ করেছে। যেখানে বীজ পড়ুক না কেন, বৃক্ষ শিশু অনেক দিন পর্যন্ত বীজের মধ্যে নিরাপদ ঘুমিয়ে থাকে। বাড়িবার উপযুক্ত স্থান যতদিন না পড়ে ততদিন বাহিরের কঠিন ঢাকনা গাছের শিশুটিকে নানা বিপদ হইতে রক্ষা করে। এই ব্যাপারটা কি? ব্যাপারটা দেখো হচ্ছে যে এই যে শক্ত কোড়ক বা শক্ত ঢাকনা, বীজের মধ্যে কিন্তু বৃক্ষ শিশু কিন্তু নিরাপদে থাকে যতদিন, এবং এইটা সে অনেক দিন ধরেই থাকতে পারে, যতদিন না অনুকূল পরিবেশ পায় ততদিন না কিন্তু সে চারা গাছ জন্মগ্রহণ হতে পারবে না। তাহলে যখনই অনুকূল পরিবেশ বর্তমান থাকবে তখনই কিন্তু সে ওই বীজ থেকে কিন্তু চারা গাছ জন্মগ্রহণ করবে। তা এই যে একটা লং টাইম বা দীর্ঘ সময়ের অপেক্ষার জন্য কিন্তু সেই বীজটি, যার মধ্যে যে ভ্রূণটি লুকিয়ে থাকে, সেই ভ্রূণটা কিন্তু যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এই বীজের কিন্তু যে শক্ত খোল বলতে পারো, ঢাকনার মধ্যে কিন্তু সেটা লুকানো অবস্থায় থাকে এবং সেটা সমস্ত প্রতিকূল অবস্থা থেকে কিন্তু সেই ভ্রূণটাকে রক্ষা করে থাকে। ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন বীজ পাকিয়া থাকে। আম, লিচুর বীজ বৈশাখ মাসে পাকে, ধান, জব ইত্যাদি আশ্বিন কার্তিক মাসে পাকিয়া থাকে। মনে করো একটি গাছের বীজ আশ্বিন মাসে পাকিয়ে আছে। আশ্বিন মাসের শেষে বড় ঝড় হয়, ঝড়ের পাতা ও ছোট ছোট ডাল ছিঁড়িয়া চারিদিকে
পড়িতে থাকে। এইরূপ বীজগুলি চারিদিকে ছড়াইয়া পড়ে, প্রবল বাতাসের বেগে কোথায় উড়িয়া যায় কে বলিতে পারে। মনে করো একটি বীজ সমস্ত দিন রাত্রি মাটিতে লুটাইতে লুটাইতে একখানা ভাঙা ইট কিংবা মাটির ঢেলার উপর আশ্রয় লইল, কোথায় ছিল কোথায় আসিয়া পড়িল, ক্রমে ধুলো ও মাটিতে বৃষ্টি ঢাকা পড়িল, এখন বৃষ্টি মানুষের চক্ষুর আড়াল হইল। তাহলে বিভিন্ন ফল কিন্তু বিভিন্ন সময় পেকে থাকে, সে যাই হোক বিভিন্ন সময় বিভিন্ন ফল পেকে থাকলে এবং তার থেকে কিন্তু একটা বীজ কিন্তু বার হতেই পারে, এবং সেই বীজটা কিন্তু দেখা গেলো বাতাসের সাহায্যে উড়তে 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 কোনো একটা ঢেলা বা কোনো একটা টিলা বা যাই হোক না কোনো ইট ইট তার কন্যারে বা যেখানেও আশ্রয় নিল, এবং সে কিন্তু আস্তে আস্তে সেখানে মানুষের অগোচরে হোক আর যেখানেই হোক না কেন সে সেখানে পড়ল, এবং সেটা আস্তে 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 করে নিজেদের অনুকূল পরিবেশ পাওয়ার জন্য অপেক্ষা করতে থাকলো। আমাদের দৃষ্টি হইতে দূরে গেল বটে, কিন্তু বিধাতার এবার কোথায় ছিল কোথায় আসিয়া পড়িল, ক্রমে ধুলো মাটিতে বৃষ্টি ঢাকা পড়িল, এখন বৃষ্টি মানুষের চক্ষুর আড়াল হইল। ব্যাপারটা কি, যে এই যে বৃষ্টি যে মানুষের চক্ষুর আড়াল হইল, সে সেখানে নিজেকে পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করলো, অনুকূল পরিবেশ পাওয়ার জন্য কিন্তু ব্যস্ত হয়ে রইল, সেটা আস্তে 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 কিন্তু ধুলো বালিতে আস্তে আস্তে ঢেকে গেল। আমাদের দৃষ্টি হইতে দূরে গেল বটে, কিন্তু বিধাতার সৃষ্টির বাইরে যায় নাই, পৃথিবী মাতার ন্যায় তাহাকে কোলে তুলে লইলেন। এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং খুব বোঝার মতো। এই যে ব্যাপারটা হচ্ছে, এই যে মাটি বালি বা যাতেই হোক বৃষ্টি ঢেকে গেল, মানুষের চক্ষুর আড়ালে কিন্তু বৃষ্টি থাকলো, কিন্তু যে আমাদের যে ধরিত্রী মাতা, আমাদের যে ভূমি কিন্তু তাকে কিন্তু ভোলেনি বা তাকে কিন্তু তার কিন্তু আড়াল হয়ে রইল না। এই কিন্তু মা মাটি কিন্তু তাকে কিন্তু ঠিক কোলের মধ্যে তুলে নিল এবং তাকে কিন্তু লালন পালন করা শুরু করে দিল। বৃক্ষ শিশুটি মাটিতে ঢাকা পড়িয়া বাইরে শীত ও ঝড় হইতে রক্ষা পাইল, এইরূপে নিরাপদে বৃক্ষ শিশুটি ঘুমাইয়া রইল। তাহলে যতদিন না সে অনুকূল পরিবেশ পায়, যতদিন না বীজ থেকে বৃক্ষ শিশু জন্মগ্রহণ করে, ততদিন আমাদের যে ভূমি মা বা আমাদের মাটি মা কিন্তু তাকে কোলে তুলে নিল এবং তার উপর কিন্তু মাটি বা বালির আস্তরণ সৃষ্টি করে কিন্তু তাকে একটা সন্তানের মতো কিন্তু তাকে যত্ন করে রাখলো, তাকে নিরাপদে করে রাখলো। এইভাবেই কিন্তু আস্তে আস্তে কিন্তু অনুকূল পরিবেশ যখনই সে পাবে তখন থেকে কিন্তু তার বৃক্ষ শিশু বীজ থেকে কিন্তু বৃক্ষ শিশু জন্মগ্রহণ করবে। তাহলে ব্যাপারটা ওভারঅল কি বোঝা গেল, যে একটাই কথা, সেটা হচ্ছে মানুষের জীবন এবং যে উদ্ভিদের জীবন সেটা কিন্তু একই রকম। মানুষ যেরকমভাবে তার জীবন ধারণ করে থাকে, একটা বৃক্ষ কিন্তু সেরকম জীবন ধারণ করে থাকে। মানুষ যেমন তার সন্তানকে লালন পালন করে, ঠিক একটা বৃক্ষ কিন্তু সেইভাবেই তার সন্তানকে লালন পালন করা এবং জন্ম দেওয়ার কিন্তু চেষ্টা করে থাকে। মানুষ যেমন তার সন্তানকে বুকে টেনে নেয় এবং সন্তানকে নিরাপদে আশ্রয় দিক, ঠিক তেমনি একটা বৃক্ষ কিন্তু তার যে বৃক্ষ ছোট্ট চারা গাছকে কী করে তার বীজের মধ্যে লুকিয়ে রাখে, তার শক্ত ঢাকনার মধ্যে নিরাপদে রাখে, সেটা কিন্তু লেখক এখানে বুঝিয়ে দিয়েছেন। আশা করি তোমাদের এই গল্পটা বা এই প্রবন্ধটা একটু বোঝানোর চেষ্টা করলাম। আর এই সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করবে। আমি অবশ্যই তোমাদের যে অবুঝ জায়গাগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা তোমাদের উপকারে লাগে, অবশ্যই একটা লাইক করবে।